আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার, প্রভাষক পরিণতি সুশাসন খিলগাঁও আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। হ্যাঁ, আল্লাহর রহমতে মিসও ভালো আছি। কেমন চলছে তোমাদের লেখাপড়া? পরীক্ষা সবাই কেমন দিয়েছো? আশা করি অবশ্যই ভালো দিয়েছো পরীক্ষা তোমরা। যেহেতু তোমরা ক্লাস করছো, অবশ্যই পরীক্ষা ভালো হচ্ছে। তাহলে যেহেতু তোমাদের প্রাথমিক বছরের পরীক্ষা শেষ, তোমরা খাতাগুলি এসে জমা দিয়ে কলেজে জমা দিয়ে যাও, ঠিক আছে? তারপরে তোমাদের আমি গত ক্লাসেও বলেছিলাম তোমাদের প্রাথমিক বছরের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি বা একটু শেষের দিকে তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে। আর যারা নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ না করবা তারা তো তাহলে রেজিস্ট্রেশন করতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। তোমরা নিজেরাও সবাই জানো যে তোমাদের নির্বাচনী পরীক্ষাতে অবশ্যই তোমাদের অংশগ্রহণ করতে হবে। সকল ছাত্রছাত্রীদেরকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে? আর তারপর হচ্ছে তোমাদের আগেও বলা হয়েছে, আমি আবারও বলছি, নির্বাচনী পরীক্ষাতে অবশ্যই তোমাদের প্রতি পেপারই পরীক্ষা হবে। তোমাদের 13টা পেপারের উপর পরীক্ষা হবে। প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটা পত্রের উপর করে পরীক্ষা হবে। মোট তোমাদের 13টা পরীক্ষা হবে। তাহলে 100 মার্ক করে হবে। প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের 100 মার্ক করে পরীক্ষা হবে, ঠিক আছে? যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা চলে আসতেছে আর তোমাদের ক্লাসও তোমাদের আর দ্বাদশ শ্রেণীদের উদ্দেশ্য করে বলছি, তোমাদের সবগুলি পেপারেরই সবগুলি পত্র তোমাদেরকে পড়তে হবে। কারণ তোমাদের আমার যেমন পরিণতি সুশাসন বইটাতে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা বই পড়তে হবে এবং সবগুলি অধ্যায় তোমাদেরকে রিভিশন করতে হবে। যেহেতু সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা হবে আর হচ্ছে আমি আশা করব তোমরা সকলেই নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ করবা। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, এখন যেহেতু রিভিশন ক্লাস চলছে, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সুশাসন পরিচিতিটা পড়িয়েছিলাম। আমরা এটা সম্পন্ন করতে পারিনি। আজকে বাকি অংশটুকু পড়ে আমি এটা সম্পন্ন করে দেব। আর একাদশ শ্রেণীদের জন্য বলছি, কারণ একাদশ শ্রেণীতেও এবার যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবা তাদের উদ্দেশ্য করে বলছি, তাদেরও এই অধ্যায়টা আছে। তোমরা যতটুকু পড়েছো তাদের মধ্যে বলা হয়েছিল যে তোমরা এমসিকিউ করে রাখবা, জ্ঞানমূলক করে রাখবা। তোমরা কয়জন করেছো তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা দেখার পরে আমার ক্লাসের মধ্যে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবা যে মিস আমি ক্লাসগুলি দেখছি, করছি এবং আমি এক্সাম বাসায় হোমওয়ার্কগুলি করছি। আর হচ্ছে আমার পার্সোনাল নাম্বারগুলো তোমাদের সবার জানা আছে। যে কোনো প্রয়োজন তোমরা অবশ্যই ফোন দিবা। তোমাদের ফোনের রেসপন্সটা খুবই কম, তোমরা ফোন দিচ্ছই না, ঠিক আছে? আর হচ্ছে যেহেতু সামনে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, তোমাদের উদ্দেশ্য করে বলছি তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা ভালো হবে অবশ্যই ইনশাআল্লাহ। আর দ্বাদশ শ্রেণী তোমরা অবশ্যই নির্বাচনী পরীক্ষাতে অংশ নাও। আর যারা আজকে ক্লাস করছো, যারা ক্লাস করছো না, যারা ক্লাস করছো তারা অবশ্যই, যারা ক্লাস করছে না তাদেরকে অবশ্যই ইনফর্ম করবা ক্লাসে যাতে অবশ্যই এসে ক্লাসে অংশগ্রহণ করে। আর হচ্ছে তোমরা সবাই একাদশ বলো দ্বাদশ বলো সবাই কি করো, সবাই বই খাতা কলম একটা সামনে নাও। কারণ বইটার সামনে থাকলে, খাতার সামনে থাকলে তোমাদের যখন আমরা লেকচারগুলি দেওয়া হয় তখন তোমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। যখন মিস যেই লেকচারটা দিচ্ছি যখন বইয়ের সাথে মিলাবা তখন দেখা যাবে যে তোমাদের অনেকটা পড়া হয়েই যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা বইটা সামনে নিয়ে নাও আর মনোযোগ সহকারে ক্লাস করো, ঠিক আছে? একটু সবাই সামনের দিকে তাকাও, সবাই বোর্ডের দিকে তাকাও, একটু ক্লাসগুলি মনোযোগ সহকারে করো। ইনশাআল্লাহ তোমাদের ক্লাসগুলি ভালো লাগবে। তাহলে চলো আমরা আজকে সুশাসন যে প্রথম দ্বিতীয় অধ্যায়টা যে পড়াচ্ছিলাম সুশাসন পরিচিতি, এটার পরের যে অংশটুকু ছিল আমি সম্পূর্ণ করতে পারিনি অধ্যায়টা। এখন একটু অংশ বাকি ছিল, সেই অংশটুকু আমরা আজকে শেষ করব, ঠিক আছে? আমরা পড়িয়েছিলাম তখন সুশাসন কাকে বলে, সুশাসনের বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। তারপরে পড়েছিলাম সুশাসনের প্রতিবন্ধকতা পড়েছিলাম। এই প্রতিবন্ধকতা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটা পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম উত্তরণের উপায় পড়েছিলাম না। তারপর আমরা পড়েছিলাম কি, তারপর হচ্ছে আমরা পড়েছিলাম কি, আমরা সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয় এবং সরকারের কি কি কাজ করলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আর এখন আমরা বলবো যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য শুধু সরকার নয়, পাশাপাশি কি করবে, আমাদের নাগরিকদেরকেও এগিয়ে আসতে হবে, তাদেরকেও কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা একটু সহজ হবে। কারণ একা সরকারের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব হবে না যদি নয় আমাদের
সাধারণ জনতা যদি নাগরিকগণ যদি আমরা সেই দায়িত্ব ও কর্তব্যটুকু আমরা পালন করি। নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন না করলে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। একটা প্রতিষ্ঠান বলো, একটা ক্লাস বলো, একটা পরিবার বলো, পরিবারে অবশ্যই বাবা মার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া, তাকে লালন পালন করানো, তার চাহিদা অনুযায়ী তাদের চাহিদাগুলি পূরণ করানো। কিন্তু যখনই শুধু বাবা মা করে যাবে কিন্তু ছেলে মেয়ে তার বিনিময় কিছু করবে না, তার ছেলে মেয়েকেও কী করতে হবে? অবশ্যই তার বাবা মার কথা শুনতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে কী হবে? সেই ঘরে শান্তি বিরাজ করবে। ঠিক শুধু সংসার না, পরিবার নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই এভাবেই করতে হবে। সরকারের পাশাপাশি অবশ্যই তার নাগরিকদেরকেও সেই সেই ভূমিকাটুকু পালন করে, তাদের দায়িত্বটুকু পালন করে সুশাসন প্রতিষ্ঠা করা একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে আমরা আজকে পড়বো সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। কি কি দায়িত্বটুকু পালন করলে, কর্তব্যটুকু পালন করলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তাহলে চলো আমরা চলে আসি সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের যেমন ভূমিকা আছে ঠিক তেমনি নাগরিকরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি আগেই বলেছি, কারণ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার যতটুকু ভূমিকা পালন করবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাগরিকগণ। মূলত নাগরিকদের যথাযথ কর্তব্য পালনের মধ্য দিয়েই সুশাসন পূর্ণতা পায়। কারণ নাগরিকরা যখন যথাযথ কর্তব্য পালন না করবে, তুমি নিয়মিত কর দেওয়া, বিল দেওয়া, তারপর হচ্ছে তুমি রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবা, কিন্তু তুমি সেই দায়িত্বটুকু পালন করবা, তোমার যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু তুমি পালন করবা না, তাহলে সেখানে কি সমতা আসবে না, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটাই বলছে যে যদি মূলত নাগরিকগণ তাদের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করে তাহলে সেখানে সুশাসনের কি পূর্ণতা আসে। তাহলে আমরা দেখো কিভাবে আমরা আমাদের দায়িত্বটুকু, নাগরিকদের দায়িত্বটুকু আমরা পালন করতে পারি। হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ। সিদ্ধান্ত গ্রহণে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ। সিদ্ধান্ত গ্রহণে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ। দেখো সিদ্ধান্ত গ্রহণে নারী পুরুষের সমান অংশগ্রহণ। দেখো তুমি দেখো, যখন তোমার পরিবারে, এই কথাটা একটু বুঝো আগে, যখন তোমার পরিবারে তুমি একটা মতামত দিতে বলবে, তখন যদি তোমার বাবা মা তোমার ভাইয়ের কাছ থেকে মতামতটা নেয়, তোমার কাছ থেকে না নেওয়া হয়, তখন কি হবে? সেটা একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তোমার মনোক্ষুণ্ণ হবে, আর হচ্ছে সেটা কি সেই মতামতটা সঠিকভাবে প্রয়োগ করা কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে তোমার বাবা মা যখনই তোমার এবং তোমার ভাই, তোমার পরিবারে আরো অন্যদের মতামতটা নিবে, তখনই সেটা কি, সেটা অবশ্যই মানে দেখতেও সুন্দর হবে, সুশৃঙ্খল হবে এবং বিশৃঙ্খলা কোনো রকমই হবে না, এবং সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ। ভালো করে দেখো, সুশাসনের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ। নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে কার্যকারিতা বৃদ্ধি পায়, রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি পায়, নাগরিকদের ক্ষমতায়ন হয়, কি সুতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণ করতে হবে এবং কি করতে হবে? নাগরিকদেরকে অবশ্যই কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে, রাজনৈতিক সমস্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি অবশ্যই কি করতে হবে? নারীকে অবশ্যই সেই সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণ করতে হবে। তারপর হচ্ছে কি সরকারের গঠনমূলক সমালোচনা। সরকারের গঠনমূলক সমালোচনা। সরকারের গঠনমূলক সমালোচনা, এটা হচ্ছে কি সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। কারণ সরকার যে কাজগুলি করছে তার গঠনমূলক নাগরিকদের সেটা সমালোচনা করার দায়িত্ব ও কর্তব্য। সরকারের ভালো কাজের জন্য যেমন সহযোগিতা করা প্রয়োজন, তেমনি জনকল্যাণ বা জনস্বার্থ বিরোধী কাজের সমালোচনা করাও নাগরিকের দায়িত্ব।
যখন কোনো সরকার কাজ করছে তার ভালো কাজের যেমন বাহবা দিবা, তেমন খারাপ কাজের জন্য তাকে কি করবে, সেই কাজ থেকে বিরত থাকার জন্য কি করবো আমরা ভূমিকা, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব। যখনই তোমার পরিবারে ছোটরা একটা কাজ করছে, যখন ও ভালো একটা কাজ করবে, তখন অবশ্যই তাকে কি করব, অবশ্যই তাকে বাহবা দিব যে এই কাজটা খুব ভালো হয়েছে। যতটুকু ভালো না হয়, একটু ভালো হলেও আমরা বলবো তাকে বাহবা দিব যে এই কাজটা খুব ভালো হয়েছে। তখন তার এই কাজটার প্রতি আরো বেশি আগ্রহ বোধ হবে। আর যখন সে খারাপ কাজটা করবে, তখন তাকে অবশ্যই আমরা বুঝিয়ে বলবো যে এই কাজটা করো না, এই কাজটা খারাপ, এই কাজটা করলে তোমার জন্য ভালো হবে না। তখন তাহলে ঠিক সেভাবে সরকারের গঠন, সরকারের প্রত্যেকটা কাজের, ভালো কাজের জন্য অবশ্যই তাকে কি করবো, সহযোগিতা করা প্রয়োজন। তেমনি জনকল্যাণ বা জনস্বার্থ বিরোধী কোনো কাজ যদি সরকার করে থাকেন, সেটা বিরোধিতা করাও কি একান্ত প্রয়োজন। নিষ্ঠার সাথে সরকারের দায়িত্ব পালন করা, নিষ্ঠার সাথে সরকারের দায়িত্ব পালন করা। আবার দেখো, নিষ্ঠার সাথে সরকারের দায়িত্ব পালন করা, নাগরিকদের নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব সম্পাদন করা অবশ্যই কর্তব্য। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে। কারণ যদি নিজ নিজ দায়িত্ব, নিজেরা যদি নিজ নিজ জায়গায় সঠিক থেকে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করা হয়, তাহলে অবশ্যই দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। পাশাপাশি সুশাসন কি হবে, নিশ্চিত হবে। নিষ্ঠার সাথে সরকারের দায়িত্ব পালন করা। তারপর হচ্ছে মূল্যবোধের চর্চা করা, মূল্যবোধের চর্চা করা, মূল্যবোধের চর্চা করা। দেখো, নাগরিকদেরকে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে হবে। নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ব্যক্তিত্বের বিকাশ, সহনশীলতা, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ ও সমতার কি মতো গুণগুলোর কি করে বিকাশ ঘটাবে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চর্চার সহায়ক ভূমিকা পালন করবে। এক, অন্যের অধিকারের প্রতি সচেতনতা, অন্যের অধিকারের প্রতি অন্যের অধিকারের প্রতি সচেতনতা। দেখো, নাগরিকদের কোনো কার্যক্রমে, কর্মকাণ্ডের জন্য যাতে আশপাশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রত্যেক নাগরিককে সচেতন থাকতে হবে। অন্যের অধিকারের বিষয়ে সচেতন না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কি করবে, সুশাসন পরিপন্থী হবে। কারণ তুমি যদি একটা আমি যেখানে বাস করতেছি, সেখানে আমার যতটুকু আমার আশেপাশে নাগরিকরা, আমি এমন কোনো কাজ করবো না যাতে আশেপাশে নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়। যখনই আমরা এই দিকটা থেকে আমরা কি করবো, সচেতন থাকবো, তখনই কি করবো, সমাজে আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এবং সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠার নাগরিকের দায়িত্ব কতটুকু সেটা আমরা এখন দেখলাম। এখন আমরা দেখবো সুশাসন, তারপর হচ্ছে কি লিঙ্গ বৈষম্য রোধ করা। দেখো, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নাগরিকরা আরেকটি প্রধান বৈশিষ্ট্য, আরেকটি প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে লিঙ্গ বৈষম্য তাকে দূর করা। দেশের পুরুষ নাগরিকরা যখন নারীদের ক্ষমতায়নের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে, তখন নারী সমাজের উন্নত করবে। কারণ এখনো পর্যন্ত অনেক জায়গা আছে যে নারীদেরকে এখনো অবহেলার চোখে দেখা হয়। কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা, পুরুষদের এই দৃষ্টিভঙ্গিটা যখনই দূর করবেন, তখনই এগুলো অর্থ নারীদের প্রতি পুরুষের শ্রদ্ধাশীলতাকে বোঝায়। যখনই একটা পুরুষ একটা নারীকে অবশ্যই তার কাজের প্রতি, তার প্রতি শ্রদ্ধাশীল বোধ দেখাবে, তখনই সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে। কারণ এখনো অনেকটা প্রতিষ্ঠান বলো, অনেকটা জায়গাতে বলো, অনেকটা ক্ষেত্রেতেই বলো, এখনো নারীরা অনেকটা এগিয়ে থাকার পরও পুরুষরা তাদের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হয়ে থাকে। তাদের দৃষ্টিভঙ্গি তাদের প্রতি হবে, পুরুষদেরকে অবশ্যই নারীদের প্রতি কি শ্রদ্ধাবোধশীলতা থাকতে হবে। তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা কি সহজ হবে। কারণ লিঙ্গ বৈষম্য থাকলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে না। তাহলে পরিশেষে আমরা বলতে পারি, দেখো, দেশ ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার নাগরিকের কর্তব্য পালনের গুরুত্ব অনেক বেশি। কারণ সরকারের পাশাপাশি নাগরিকরা যখন তাদের নিজ নিজ ক্ষেত্রে থেকে নিজ নিজ দায়িত্বগুলি পালন করবে, তখন সুশাসন প্রতিষ্ঠা করা খুব বেশি সহজে দাঁড়াবে। নাগরিকদের কর্তব্য পালনের মধ্য দিয়ে নাগরিক জীবন সুসংহত ও উন্নত হবে। আর নাগরিক জীবনের উন্নয়ন মানে রাষ্ট্রের একজন ব্যক্তির সাম্য, স্বাধীনতা, অধিকার ভোগের নিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা জায়গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারের পাশাপাশি নাগরিকদেরকেও কি করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে দেখো, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সুশাসনের দেখো কত
সুশাসনের গুরুত্ব ক্রমশই বেড়ে চলছে। সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রে সুশাসনের গুরুত্ব ক্রমেই বেড়েই চলছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য। দেখো সামাজিক ক্ষেত্রে যে সুশাসনের গুরুত্বটা সেটা আমি এখন বলছি। সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা, সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা। সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। দারিদ্র্য বিমোচন। দেখো সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা, নারীর জীবনের বিকাশ এবং ব্যক্তিত্বের উৎকর্ষের জন্য রাষ্ট্রকে যে সব অধিকার সংরক্ষণ করতে হয় সেগুলো হলো সামাজিক অধিকার। ভালো করে দেখো, নাগরিক জীবনের বিকাশ এবং ব্যক্তিত্বের, আবার দেখো নাগরিক জীবনের বিকাশ এবং ব্যক্তিত্বের উৎকর্ষের জন্য রাষ্ট্রকে যে সব অধিকার সংরক্ষণ করতে হয় সেগুলো হচ্ছে কি সামাজিক অধিকার। নাগরিক জীবনের বিকাশ এবং ব্যক্তিত্বের উৎকর্ষের জন্য রাষ্ট্রকে যেসব অধিকার ভোগ করতে হয়, সংরক্ষণ করতে হয় সেগুলো হলো কি সামাজিক অধিকার। জীবন ধারণ, চলাফেরা করা, সম্পত্তি ভোগ করা, চুক্তি করা, মতামত প্রকাশ করা, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি হলো কি সামাজিক অধিকার। সামাজিক অধিকার সুশাসন প্রতিষ্ঠা কিন্তু সামাজিক ক্ষেত্রে, দেখো সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্বটা কতটুকু। কোনো রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠা না হয় তাহলে এই সামাজিক অধিকার কোনো বিপন্ন হয়। কারণ যদি সামাজিক অধিকারটা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সুশাসন কি প্রতিষ্ঠা না হয় তাহলে এই সামাজিক অধিকারগুলো কি হবে, বিপন্ন হয়ে যাবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দেখো দুস্থ, দারিদ্র, অসহায় ও অসহায় জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন মানে নিশ্চয়তার বিষয়টি সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণকে বোঝায়। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ দুস্থ, দরিদ্র, অসহায় জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন ধারণের নিশ্চয়তার বিষয়টিকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণকে বোঝায়। শারীরিক প্রতিবন্ধী, এতিম, দুস্থ, বয়স্ক, বিধবা, দারিদ্র ও অসহায় মানুষকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় স্বাবলম্বী করে তোলার চেষ্টা সুশাসনের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়। সুশাসনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দুর্বল শাসন ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। কারণ দুর্বল শাসন ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। স্বচ্ছ, জবাবদিহিমূলক, দায়িত্বশীল এবং পক্ষপাতহীন সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করাই কেবল সুশাসনে সম্ভব। তারপর কি দারিদ্র্য বিমোচন, ভালো করে দেখো সুশাসন প্রতিষ্ঠা হলে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। সুশাসন প্রতিষ্ঠিত হলে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। কারণ দারিদ্র্য বিমোচন ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। দারিদ্র্য বিমোচনের জন্য প্রথমত প্রয়োজন দারিদ্র্য সীমার মধ্যে বসবাসকারীদের নিশ্চিহ্নিতকরণ। কারণ যারা দারিদ্র্য সীমার মধ্যে আছে তাদেরকে আগে চিহ্নিতকরণ যে কারা দারিদ্র্য সীমার মধ্যে আছে এবং কৌশল নির্ধারণ করেন এবং নির্ধারিত কৌশল অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। কারণ তুমি আগে চিহ্নিত কারা দারিদ্র্য সীমার মধ্যে আছে এবং একটা কৌশল নির্ধারণ করা এবং ওই নির্ধারিত কৌশল অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা উচিত। সুশাসন প্রতিষ্ঠিত হলে দারিদ্র্য বিমোচনের জন্য দক্ষ কৌশল নির্ধারণ সম্ভব হয়। তাহলে আমরা কি বললাম সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। তারপর হচ্ছে কি শিক্ষার অধিকার নিশ্চিতকরণ। দেখো শিক্ষা নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, তারপর প্রান্তিক পর্যায়ে নাগরিকদেরকে শিক্ষার সুযোগের আওতায় আনা, যুগোপযোগী কারিকুলাম ও সিলেবাস, শিক্ষা উপকরণের সহজলভ্যতা, যথাযথ সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ প্রভৃতি বিষয়ের মাধ্যমে নাগরিকদের শিক্ষার অধিকার নিশ্চিত করা। আর এসব বিষয়ে কার্যকর করার জন্যই প্রয়োজন কি সুশাসন, শিক্ষার অধিকার নিশ্চিত করা। তাহলে আমরা কি বললাম শিক্ষার অধিকার নিশ্চিত করে। আমরা তো বললাম সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব এবং রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্বটুকু দেখো। সুশাসন সামাজিক ক্ষেত্রে নয়, শুধু রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব কি অপরিসীম। কারণ সুশাসন ছাড়া কোনো রাষ্ট্রেই রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। তাই রাজনৈতিক ব্যবস্থা আইনি শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিকাশের জন্য সুশাসন অপরিহার্য। তাহলে কি আইনি শাসন প্রতিষ্ঠা, দেখো কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনি শাসন প্রতিষ্ঠা
রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, নাগরিকদের মতামত গ্রহণ, আবার আইনের শাসন প্রতিষ্ঠা করা। দেখো রাজনৈতিক শাসনের গুরুত্ব, আইনের শাসন প্রতিষ্ঠা করা, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য আইনের শাসন একান্ত কাম্য। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের পাশাপাশি সুশাসনেরও প্রয়োজনীয়তা রয়েছে। সুশাসন প্রতিষ্ঠিত হলে আইনের দৃষ্টিতেই সব নাগরিকের সমান বলে গণ্য হবে এবং প্রত্যেক নাগরিকেরই আইনের সমান আশ্রয় লাভের অধিকার হবে। এই জন্যই বলছে সুশাসন প্রতিষ্ঠা যখনই হবে তখন প্রত্যেকটা নাগরিকই, সুশাসন প্রতিষ্ঠা হলে আইনের দৃষ্টিতে সকল নাগরিকই সমান বলে গণ্য হবে এবং প্রত্যেক নাগরিকেরই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবে। এই জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা করা হবে। তারপরে রাজনৈতিক অংশগ্রহণ, দেখো সুশাসনের মূল ভিত্তি হলো রাজনৈতিক প্রক্রিয়া, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ। রাজনৈতিক অংশগ্রহণ, সুশাসনের মূল ভিত্তি হলো রাজনৈতিক প্রক্রিয়া, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ। ঠিক আছে, রাজনৈতিক অংশগ্রহণ রাষ্ট্রের কার্যকারিতা ও জনগণের ক্ষমতা বৃদ্ধি করে। রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে রাষ্ট্রের কার্যকারিতা ও জনগণের ক্ষমতা বৃদ্ধি করে। রাজনৈতিক অংশগ্রহণ সঠিক পর্যায়ে না ঘটলে রাষ্ট্রীয় প্রগতি ও উন্নতি ব্যাহত হয়। রাজনৈতিক অংশগ্রহণ সঠিক পর্যায়ে না ঘটলে রাষ্ট্রীয় প্রগতি ও উন্নয়ন ব্যাহত হয়। তাই রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধির জন্য সুশাসন প্রতিষ্ঠা আবশ্যক। তাই রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধির জন্য কি করতে হবে? সুশাসন প্রতিষ্ঠা করা আবশ্যক। তারপরে নাগরিকদের মতামত গ্রহণ, দেখো নাগরিকদের স্বাধীন মত প্রকাশ, উন্নয়নের ক্ষেত্রে পরামর্শ দান প্রভৃতি সুশাসনের অন্যতম উপাদান। রাজনৈতিক ক্ষেত্রে উন্নয়নের জন্য নাগরিকদের মতামত গ্রহণের পথ উন্মুক্ত রাখা জরুরি, কারণ নাগরিকরা যাতে অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে তাদের মতামতটা দিতে পারে এবং সেখানে কি উন্মুক্ত রাখতে হবে, রাখা জরুরি। সুশাসনে নাগরিকদের মতামত দানে উৎসাহিত করে। গণমাধ্যম, ইন্টারনেট, তথ্যপ্রাপ্তি, পত্রপত্রিকা, লেখালেখি, রেডিও, টেলিভিশন প্রভৃতির সাহায্যে মানুষ মতামত প্রকাশ করে থাকেন। তাই নাগরিকদের মতামত প্রকাশকে নিশ্চিত করার জন্যই গণমাধ্যমের স্বাধীনতা অত্যাবশ্যক। সুশাসন গণমাধ্যমকে স্বাধীনতা দিয়ে থাকে। তাহলে আমরা বললাম রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনে গুরুত্ব পড়লাম আমরা। তাহলে হচ্ছে কি রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, দেখো দেখো অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। বর্তমানে সুশাসনের যে ধারণাটি প্রচলিত আছে তা অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়নের জন্য প্রণীত হয়েছিল। দেখো ভালো করে খেয়াল করো, বর্তমানে সুশাসনের যে ধারণাটি প্রচলিত আছে তা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রণীত হয়েছিল। 1970 সাল থেকে 1978 সাল সময়কালে আফ্রিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 1.5 থেকে 2% মধ্যে, 1 থেকে 5 পয়েন্ট থেকে 2% মধ্যে। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, দেখো দেখো 1970 থেকে 1978 সালে সময়কালে আফ্রিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 1.5 থেকে 2% বেশি, 1.5 থেকে 2% বেশি, বেশি 1970 থেকে 78 সালের মধ্যে। তাহলে হচ্ছে কি এই সময় আফ্রিকায় বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল মোট জাতীয় উৎপাদনের 5 থেকে 7%। কত ছিল? এই সময়ে আফ্রিকার বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল মোট জাতীয় উৎপাদনের 5 থেকে 7%। হঠাৎ 1984 সালের দিকে আফ্রিকার প্রবৃদ্ধির হার নেমে আসে শূন্যের নিচে। কত সালে? 1984 সালে। 1984 সালে কত আসে? আফ্রিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেমে আসে একেবারে শূন্যের নিচে। 1984 থেকে 1997 সাল পর্যন্ত এই হার ছিল 0 থেকে 5%। 0 থেকে 1984
কত 1997 সালের মধ্যে ছিল 0 থেকে 0.5% এটা ছিল। অথচ এই সময় বৈদেশিক সাহায্যের পরিমাণ জাতীয় উৎপাদনের 10 থেকে 17% ঊর্ধ্বে উপনীত হয়। বিদেশি সাহায্য প্রায় দ্বিগুণ করার পরও প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে দাঁড়ায়। অর্থাৎ সুশাসনের উৎপত্তির সাথে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব ফুটে উঠেছে। অর্থাৎ সুশাসনের উৎপত্তির সাথে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব ফুটে উঠেছে। একটি রাষ্ট্র নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নত হওয়ার, মধ্য থেকে উন্নত দেশে পরিণত হওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের উপস্থিতির মাত্রার উপর। কারণ দেখো সুশাসনের উৎপত্তির সাথে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব ফুটে উঠেছে। কারণ একটি রাষ্ট্র যখন নিম্ন আয় থেকে যখন মধ্যম আয় যাবে, মধ্যম আয় থেকে যখন উন্নত দেশে পরিণত হওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের উপস্থিতির মাত্রার উপর। কারণ সেখানে যত বেশি সুশাসন প্রতিষ্ঠিত করা হবে তখন তার অর্থনৈতিক মাত্রাটার পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে। নিম্ন থেকে মধ্যমে আয় যাবে, মধ্যম থেকে উন্নত আয়ে উন্নত দেশে পরিণত হবে। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যাধিক। ঠিক আছে, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য বেসিক তারপরে সামষ্টিক অর্থনৈতিক নীতি, অর্থনৈতিক নিয়ন্ত্রক সূচক সংস্থা, শেয়ার বাজার, ব্যাংক, বীমা অর্থাৎ সব প্রায় সব বিষয়কে দৃষ্টি রাখতে হয়। তাহলে সুশাসন প্রতিষ্ঠার জন্য কি দরকার? ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, আর্থিক নীতি, অর্থনৈতিক নিয়ন্ত্রক ব্যবস্থা, শেয়ার বাজার, ব্যাংক, বীমা অর্থাৎ প্রায় সব বিষয়কে দৃষ্টি রাখতে হয়। তাহলে যে দেশে যতটা বেশি অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, সে দেশে অর্থনৈতিকভাবে সে দেশ তত বেশি উন্নত দিকে ধাবিত হবে। তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা বলতে পারি যে বিশ্বব্যাংক সুশাসনের যে 6টি উপাদানকে চিহ্নিত করেছেন তার মধ্যে একটি হলো দুর্নীতি নিয়ন্ত্রণ। তাহলে আমরা কি বললাম যে উক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক সুশাসনের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা এই অধ্যায়টা আজকে এখানে সম্পূর্ণ করে ফেললাম, কারণ আমাদের শেষ করে ফেললাম। আমরা আজকে কি করলাম? সুশাসন প্রতিষ্ঠার নাগরিকদের দায়িত্ব কর্তব্য, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব। তাহলে আমরা এই অধ্যায় যেহেতু আমাদের শেষ, তাহলে আমরা আগামী ক্লাসের জন্য আমরা আবার প্রশ্ন, কিন্তু আমরা আগামী ক্লাস আসার আগ পর্যন্ত আমরা কি করব? আমরা তোমাদের বাসার বাকি কাজ দিয়ে দিলাম। দেখো এখানে আমি 4টা জ্ঞানমূলক দেই, আমি অনুধাবন দেই। অনুধাবনগুলি খুবই ইম্পর্টেন্ট, অনুধাবনগুলি ভালো করে দেখো। আইনের শাসন বলতে কি বোঝে? 1 অনুধাবন কোশ্চেন। অনুধাবন 1 আইনের শাসন বলতে কি বুঝো? কি বোঝায়? তারপর হচ্ছে কি বোঝায়? ক্ষমতা বিকেন্দ্রীকরণে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক বর্ণনা করো। ক্ষমতা বিকেন্দ্রীকরণে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক। দুর্নীতি বলতে কি বোঝায়? অবাধ তথ্য প্রবাহ না থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা হতে পারে না। ব্যাখ্যা করো। অবাধ তথ্য প্রবাহ না থাকলে
অবাধ তথ্য প্রবাহ থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। এই অধ্যায় এই অধ্যায়ের মধ্যে এই পাঁচটা জ্ঞানমূলক এই অনুধাবন অবশ্যই ইম্পর্টেন্ট। তোমরা এই পাঁচটা অনুধাবন অবশ্যই পড়বা। এই অধ্যায়ের জন্য এই পাঁচটা অনুধাবন অবশ্যই পড়বা, ঠিক আছে? এই পাঁচটা অনুধাবন অবশ্যই পড়বা। আমি আগামী ক্লাসে তোমাদের বাসার বাড়ি কাজ দিয়ে দিলাম এই পাঁচটা অনুধাবন। আর হচ্ছে আমি তোমাদেরকে আবারও বলছি, আমরা আজকে এই ক্লাসটা শেষ করে ফেললাম, আমরা তার পরবর্তী ক্লাসে আবার চলে যাব। তারপর আমরা পরবর্তী ক্লাসে আবার পড়বো, যেহেতু প্রথম পত্রে কি পড়বো আমরা চতুর্থ অধ্যায় পড়বো, ই গভর্নেন্স পড়বো, ঠিক আছে? তোমরা আগে থেকে আমি বলে দিলাম, আগে তোমরা প্রিপারেশন নিয়ে রেখো। প্রথম পত্রে আমরা চতুর্থ অধ্যায় পড়বো ই গভর্নেন্স। আর হচ্ছে আমরা যেহেতু এই অধ্যায়টা শেষ, এই পাঁচটা অনুধাবন তোমরা অবশ্যই তোমরা পড়বা। আর হচ্ছে তোমরা খেয়াল রাখবা, যখন অধ্যায়গুলি পড়বা অবশ্যই তোমরা যে পয়েন্টগুলি বলা হয়, যে সামগ্রী বলা হয়, অবশ্যই সেটা আন্ডারলাইন করে ফেলবা। অবশ্যই যেটা জ্ঞানমূলকের জন্য বলো, তারপর হচ্ছে এমসিকিউর জন্য বলো, খুবই ইম্পর্টেন্ট। আর পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর আমি আশা করবো তোমরা অবশ্যই নির্বাচনী পরীক্ষাতে সকলেই অংশগ্রহণ করবা। আর একাদশ শ্রেণীতে অবশ্যই যারা আছো তারা অবশ্যই তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের ভালো হবে, ভালো করে ক্লাস করো। অবশ্যই তোমরা কমেন্টস করো যে কতটুকু বুঝতে পারছো, কেউ বুঝতে পারছো না। তোমাদেরকে বারবার বলছি, তোমরা কেন কমেন্টস করছো না আমি জানি না। আর যাই হোক, তোমাদের পরীক্ষাও যেহেতু সামনে চলে আসছে ডিসেম্বর মাসে, আমি আবারও বলছি ফার্স্ট ইয়ারদের জন্য ডিসেম্বর মাসের 15 তারিখে থেকে 20 তারিখের মধ্যে শুরু হবে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। দ্বাদশ শ্রেণীদের জন্য ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে। সকলকেই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবার সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।